তোমরা যারা বিশেষ কারণে এখানে এসেছো তোমাদেরকে অভিনন্দন। আমার এক বন্ধু, আমরা একসাথে পড়তাম, সে খুবই ভালো ছাত্র। আমি মনে হয় একসময় একটু খারাপ হয়ে যাচ্ছিলাম, স্কুলে যাই না এইরকম আর কি। তার মন খুবই খারাপ যে আমি খারাপ হয়ে যাচ্ছি। তো সে আমাকে একদিন পটালো। আমি গ্রামের একটা স্কুলে পড়তাম, যে স্কুলটা আনফর্চুনেটলি বলতে হয় তেমন একটা ভালো স্কুল না। 45 সালে জন্ম, প্রথম ফার্স্ট ডিভিশন পায় 68 সালে, না মাত্র 23 বছর লাগে ফার্স্ট ডিভিশন পেতে। তো আমার বন্ধু আমাকে পটাচ্ছে আমি যাতে মানিকগঞ্জের সবচেয়ে ভালো স্কুল সেখানে আবার ভর্তি হই এবং সে বোঝাচ্ছে আমি যদি এই স্কুলে আসি আমি হব ফার্স্ট, ও হবে সেকেন্ড। সে কিন্তু মহা ভালো ছাত্র, না মানে তার সাথে আমার এখন কোনো তুলনাই চলতে পারে না, এতই না। তাহলে ক্যান ইউ ইম্যাজিন একজন বন্ধু কীরকম হতে পারে? সেই ছেলেটা আমাদের স্কুলে 7 বৎসর পড়লো, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত 7 বৎসর। 7 বৎসরে সে একদিনও অনুপস্থিত ছিল না, যার ফলে ওই উপস্থিতির জন্য যে পুরস্কার প্রতি বছর সেই পুরস্কার সে পেত। 7 বৎসর কোনো দিন অনুপস্থিত নাই। এর মধ্যে তাকে সাপেও কামড়েছে, টাইফয়েড হয়েছে, যত রকম এই সমস্ত অসুস্থতা। তো সাপও জানে এই ছেলেটাকে যে কোনো সময় কামড়ানো ঠিক হবে না। তুমি যখন কমিটেড থাকো তখন গোটা পৃথিবী তোমার পক্ষে চলে যাবে আর কি। আমার বন্ধুটা ছিল এরকম, না অসাধারণ মানুষ। কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, না খুব কমিটেড হতে হবে। মানে একটা পা মেডিকেল কলেজে, আর একটা পা ইঞ্জিনিয়ারিংয়ে, আর একটা ঢাকা ইউনিভার্সিটিতে, না এইটা আসলে অত সুবিধাজনক ব্যাপার না। আমার এক ছাত্র আছে খুব ভালো, প্রোগ্রামিংয়ে দারুণ ভালো। তো সে লাস্ট সেকেন্ডে সাবমিট করে চ্যাম্পিয়ন হতো। তার চ্যাম্পিয়ন হতেই হবে, না প্রথম থেকে দেখা যায় যে একজন 5টা করছে আর ওই ছেলেটা 1টা করছে। 5 আর 1-এর মধ্যে বিরাট ডিফারেন্স। তার মন খারাপ, কিছুক্ষণ পর সে 2টা করে, 3টা করে, 4টা করে, 5টা করে, 6টা করে সে চ্যাম্পিয়ন হয়। ইট ইজ হ্যাবিট, না উইনিং ইজ এ হ্যাবিট, লুজিং অ্যাজ ওয়েল। লুজিংও কিন্তু হ্যাবিট। তো তোমাদের হলো ইন্টারমিডিয়েট পাস করেছো, তাই না? ইন্টারমিডিয়েট পাস করেছো, ভবিষ্যতে কোন বিষয় পড়বে সে বিষয়ে আমাদের সরকার কিংবা আমরা যারা সিনিয়র তোমাদেরকে কিন্তু কোনো রকম সাহায্য করি না। যদি আমরা বলতে পারতাম আজ থেকে 4 বছর পর 500 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার পড়বে, কিংবা 1000 ডাক্তার দরকার পড়বে, 1000 ইকোনমিস্ট দরকার পড়বে, তাহলে কিন্তু তোমাদের জন্য একটুখানি সহজ হইতো, না? কারণ আমরা জানি অ্যাট দি এন্ড অফ দি ডে পাস টাস করার পর আমাদের চাকরি বাকরি করতে হবে। আমাদের প্যারেন্টসদেরও এক্সপেকটেশন ওইটা, ঠিক না? তো আমরা তোমাদেরকে এগুলো কোনো কিছুই জানাই না। এটা জানানো যে খুব ডিফিকাল্ট তা কিন্তু না, বাট উই নেভার ডু ইট। ফলে তোমাদেরকে খুবই একটা অন্ধকারের মধ্যে ঢিল ছুটতে হয়, না কোনটা পাই কোনো ঠিক নাই। আমার এক ছাত্র, তার ছোটোবেলার থেকেই আগ্রহ হলো সে ডাক্তারি পড়বে। তার বাবা মা সবাই ডাক্তার, ইনফ্যাক্ট সে ডাক্তারিতে চান্সও পাইছে ঢাকা মেডিকেল কলেজে। বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়ে সিএসসিতে চান্স পাইছে, ওইটা বাদ দিয়ে সিএসসি পড়াশোনা করে দিল সে আর কি। তার বাসায় শোকের ছায়া। তারা আরেকজন ডাক্তার দেখবে, এর মধ্যে দেখে কি তাও যে কোনো ডাক্তার দেয়, সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হইতে পারছে, ওটা বাদ দেওয়া সে বুয়েটে ভর্তি হয়ে গেল। তা আসলে
একটু ওইরকম প্রস্তুতি থাকা দরকার। আমার এক ছাত্র, তার বাড়ি হলো খুলনা, ভালো ছাত্র। তার এইম ইন লাইফ হলো সে বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে পড়বে। বুয়েটে পড়বে তা না, কিন্তু বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়বে। আর কোনো জায়গায় সে অ্যাপ্লিকেশনও করে নাই, শুধু বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, সে থার্ড হয়েছে। কেমন? আর কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট দেয় নাই, কিন্তু রুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি, নো হোয়ার এলস। এইরকম ডিটারমিনেশন আসলে থাকা উচিত। এবং ওই ছেলেটা পাশ করার পর টিচার হয় নাই। তার এইম ইন লাইফ হলো সে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। সে ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। এখন সেটা বোঝানোর জন্য কীরকম ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার একটা কম্পিউটার প্রোগ্রাম সে মাত্র 100 কোটি টাকা বিক্রি করছে, এবং বিদেশে, দেশে খুব না। চিন্তা করো, মানে কমিটেড হইলে একজন মানুষ কত দূর, 100 কোটি টাকা, এইরকম লক্ষ্যভেদী হইতে হবে না, হাফ হার্টেড কিছু না। যেমন আমাদের গোটা সিস্টেম এখন হাফ হার্টেড। জিপিএ পাস, জিপিএ পাস মানে কি, বাংলা যাতে ৭৭ পাওয়া যায়, ইংরেজিতে ৭৭, অঙ্কে ৮০, ফিজিক্সে ৮০, এটা তো কোনো এক্সেলেন্স হয় না। অঙ্কে ৮০ ইজ ইট এনি এক্সেলেন্স এট অল? কোনো এক্সেলেন্স না। কিন্তু আমি জিপিএ পাস পেলাম, কিন্তু সর্ববিষয়ই বেশ খারাপ, এই ৮০, ৭৯, এগুলো কোনো এক্সেলেন্স না। আমার এক ছাত্র, সে আমাকে বলতো, স্যার অঙ্কে তো 2টা নম্বর না। আমি কেন 2টা নম্বর হবে কেন? বলে একটা হলো 3 ডিজিট আর একটা হলো 2 ডিজিট। এক্সেলেন্স হইতে হবে এই মাপের, 2টা নাম্বার, একটা হলো 3 ডিজিট আর একটা হলো 2 ডিজিট। অসাধারণ না? মানে একটা সমাজ যদি অগ্রসর হইতে হয়, এক্সেন্ট্রিক মানুষের প্রয়োজন। আমরা যদি সবাই অ্যাভারেজ হই না, একটুখানি বাংলা জানি, একটুখানি ইংরেজি জানি, একটুখানি অঙ্ক জানি, জীবনেও কোনো ব্রেক থ্রু করতে পারবো না। তো ব্রেক থ্রুর জন্য দরকার প্রায় সকল বিষয়ই খারাপ। অঙ্ক ভালো বোঝে কিংবা ইংরেজি ভালো পারে, তাই না? অন্য বিষয় অত পারে না, অত দরকার নেই তো, তাই না? তোমরা যদি সব বিষয়ে একটু একটু ভালো হও, সেই একটু একটু ভালোতে তো কোনো কিছু হবে না। এখন যে পৃথিবী, এটা হলো মানে কম্পিটিশন, তাই না? হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আমাদের দেশের দামি দামি কাজ সেগুলো বিদেশিরা নিয়ে নিচ্ছে, আমরা পারছি না। যেমন একটা সফটওয়্যার বলে সিবিএস, এটা হলো কোর ব্যাংকিং সিস্টেম। আমরা ব্যাংকের যে কোনো শাখায় গেলে টাকা তুলতে পারি, তাই না? হিসাব সেন্ট্রালাইজড ওয়েতে রাখা হয়। এখন এই সফটওয়্যারের প্রায় অর্ধেক হলো বিদেশি আর অর্ধেক দেশি। এই যে অর্ধেক দেশি, এগুলো নিশ্চয়ই হিসাব ঠিকঠাক মতো করে। তারপরে আমাদের বিদেশ প্রীতি আছে, আমরা অর্ধেক বিদেশি। আমার এক ছাত্র, সেও মহা ব্রিলিয়ান্ট ছাত্র। কেমন? কম্পিউটারের গ্র্যাজুয়েট, সে কিন্তু ব্যাংকের এমডি, কম্পিউটারের গ্র্যাজুয়েট। তাকে কিন্তু আমি এই অ্যাকাউন্টিং এগুলো কোনো কিছু শেখাই নাই, বাট হি ইজ সো স্মার্ট। সে আমাকে বছর 10-12 আগে বলল, সিম্পলি কোর ব্যাংকিং সিস্টেমের অ্যানুয়াল মেনটেন্যান্স ফি বাবদ আমরা প্রতি বছর বিদেশে 500 কোটি টাকা পাচার করি। অ্যানুয়াল মেনটেন্যান্স ফি দেয়। এই 500 কোটি টাকা কত টাকা? একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে যদি 40,000 টাকা বেতন দেই প্রতি মাসে, তাহলে বছরে লাগবে 5 লক্ষ টাকা। কোটি টাকায় 20 জনের চাকরি হবে। 500 কোটি টাকায় 10,000 জন ফ্রেশ ইঞ্জিনিয়ারের চাকরি হবে। এই 10,000 জন যদি একটা সফটওয়্যারের পিছনে লাগে, এটা হবে দুনিয়ার মধ্যে বেস্ট সফটওয়্যার, তাই না? আমরা সেটা করছি না। এইভাবে একবার প্রথম আলো পত্রিকার প্রতিবেদন, সেটা মনে হয় 10-12 বছর আগের হবে, তারা বলল যে বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শক ফি বাবদ আমরা প্রতি বছর 28,000 কোটি টাকা পাচার করি। তোমরা যদি হিসাব করো, না 35,000 কোটি টাকা,
35,000 কোটি টাকা কত টাকা? আমরা যদি একজন ফ্রেশ ইঞ্জিনিয়ারকে বেতন দেই 35,000 টাকা, তাহলে এটা হলে 1 কোটি ম্যান মান্থ। তার মানে 8 লক্ষ ম্যান ইয়ার, 8 লক্ষ ফ্রেশ গ্র্যাজুয়েটের চাকরি হতে পারে। 8 লক্ষ পরিবার কিন্তু দাঁড়িয়ে যেত, তাই না? অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হইতো, দেশের সমাজের একটা অর্থনৈতিক দিকে একটা বিরাট পরিবর্তন হইতো। উই ডোন্ট কেয়ার। আমরা ভাবি না কী কী কারণে কোন কোন পেশায় আমাদের দক্ষতা কম, সেই পেশা যাতে দক্ষতা বাড়ানো যায় তার জন্য প্রশিক্ষণ দেওয়া, এগুলো করলে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু চাকরি পেতে পারে। যাই হোক, এই জিনিসগুলো হয়তো সহসা আমরা পরিবর্তন করব না, দীর্ঘদিন করি নাই, তাই না? দীর্ঘদিন করি নাই। তোমরা একটা বৈরী পরিবেশের সম্মুখীন হবে, পাশ করার পরে সহজে চাকরি পাওয়া যাবে না, এই ঝামেলাগুলো কিন্তু সামনে আছে। তাই বলে তোমরা তো একটা ইনফিরিয়র জীবন গ্রহণ করতে পারো না, তাই না? মরুভূমিতে মরুদ্যান হয়, একটা গাছ বাঁচতে চায়, সে তার শিকড় ক্রমশ নিচে পাঠায় যতক্ষণ পর্যন্ত সে পানি না পায়, মানে গাছটা বাঁচতে চায়, কেমন? এবং সে বাঁচতে পারে। বছর 10 আগে আমেরিকার দক্ষিণাঞ্চলে বন্যা প্লাবন হইল, অনেক মানুষ মারা গেল। তাদের অনেক রিসোর্স থাকার পরেও আমাদের দেশে উপকূল অঞ্চলে এগুলো হয়, আমরা খুব সাহায্য সহযোগিতা করতে পারি না, কিন্তু আমাদের লোকগুলো কিন্তু বেঁচে যায়। তোমাদের প্রাণ শক্তি হলো অসীম, আমেরিকানদের মধ্যে এটা নাই, কেমন? ফলে ওরা মারা যায়। আর আমাদের লোকজন তাদেরকে সাপোর্ট দেই বা না দেই, তারা কিন্তু বাঁচে। এইটা হলো প্রাণ শক্তি, এবং আমি নিশ্চিত তোমাদের মধ্যে সেই প্রাণ শক্তি আছে, বিস্তর পরিমাণ আছে। এটা বিশ্বাস করতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট। না, আমার দেশ, আমার সমাজ, আমার পরিবার, আমার বিশ্ববিদ্যালয়, আমার কলেজ কোনোটাই জাতের না, কিন্তু আমি ব্রেক থ্রু করব, আমি বড় হব। এটা কিন্তু হয়েছে। তোমরা কি মেঘনাদ শাহর নাম শুনেছ? নাম শুনেছ, তাই না? কালিয়া করে বাড়ি। উনি খুব দরিদ্র ঘরের সন্তান ছিলেন, অসম্ভব দরিদ্র ঘরের, কিন্তু খুব মেধাবী ছাত্র ছিলেন। সত্যেন বোস আর মেঘনাদ শাহ একই ক্লাসের ছাত্র ছিলেন, 2 বন্ধু। অনার্সে সত্যেন বোস ফার্স্ট হলেন, মেঘনাদ শাহ সেকেন্ড। তাতে সত্যেন বোসের মন খারাপ, মেঘনাদ এত ভালো ছাত্র, ওর ফার্স্ট হওয়া উচিত। তারপরে সত্যেন বোস মেঘনাদ শাহকে প্রপোজ করলো, মাস্টার্সে তারা দুটো ভিন্ন বিষয়ে পড়বে এবং দুজনই ফার্স্ট হবে। মেঘনাদ শাহ তখন বলল যে না, তোর সাথে দ্বিতীয় হওয়া গৌরবের, আমি ওইটাই পড়বো। সে কিন্তু ওই বিষয়ে পড়ছে, একই বিষয়ে পড়ে সেকেন্ড হয়েছে। এইটা হলো স্পিরিট। তারা যখন পাশ করে, তারপর পর আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির উপর নানা রকম পেপার বের হয়। তখন এই 2 বন্ধু, খুব ইয়াং মানুষ, তারা সিদ্ধান্ত নেয় ওই পেপারগুলো তারা অনুবাদ করবে। সেই কালে বৌদ্ধা বিজ্ঞানীরা থিওরি অফ রিলেটিভিটি বুঝতে পারত না, আর তাদের কি করতে হবে? জার্মান ভাষা দারুণ ভালোভাবে জানতে হবে, কারণ লেখাগুলো ছিল জার্মান ভাষায়। লক্ষ্য কি? অনুবাদ করব। এর জন্য কী করতে হবে? জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ভালো শিখতে হবে। তারপর ওই তত্ত্ব দারুণ ভালো শিখতে হবে, যেটা অন্যরা জানে না। এই দুটো কাজে তারা করেন এবং তারা বই পাবলিশ করেন। এখন আমার হিসাবে বইটা হলো প্রথম ট্রান্সলেশন। ক্যান ইউ ইমাজিন? জার্মান ভাষার থেকে ইংরেজি ভাষায় এরকম দুর্বোধ্য তত্ত্বকথা 2 জন বাঙালি বিজ্ঞানী ট্রান্সলেট করছিলেন। এটা কি ভাবা যায়? কত ইংলিশ বিজ্ঞানী এসেছিল, জার্মান বিজ্ঞানী ছিল, তাদের তো ল্যাঙ্গুয়েজ শিখতে হইতো না, বাট দে ডিড ইট। না, ওইটা ছিল স্পিরিট।
জগদীশচন্দ্র বসু আজ থেকে 130 বৎসর আগে যা করেছিলেন সেটা রেডিও আবিষ্কার করার সমান। উনি একটা সিগন্যাল পাঠিয়েছিলেন 45-50 ফুট দূরে, না, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। কিন্তু উনি ওইটা প্যাটেন্ট করেন নাই। পরে মার্কনি প্যাটেন্ট করে সে নোবেল পুরস্কার নিয়ে নিল। তো জগদীশচন্দ্র বসু কিন্তু সেটা করেন নাই। উনি আমাদের দেশের বিজ্ঞানী ছিলেন। সেই হিসাবে এই মোবাইল ফোনও তো আমাদের আবিষ্কার করার কথা ছিল, করলো হলো কোরিয়ানরা, না। স্যামসাং মোবাইল সারা পৃথিবীর যে কোনো বিমানবন্দরে গেলে এটা দেখা যায়, স্যামসাং মোবাইল সবার হাতে। তোমাদের এই কালার পুনরুদ্ধার করতে হবে, মানে ডিমোরালাইজড হওয়ার অসংখ্য কারণ আছে, এটা সত্য কথা। আমরা যতই চোখ বন্ধ করে থাকার চেষ্টা করি না কেন, দিস ইজ দি ট্রুথ, না। ডিমোরালাইজড হওয়ার অনেক কারণ আছে, তবে ডিমোরালাইজড হওয়া যাবে না। ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ টু লিভ, ইউ মাস্ট লিভ ইন ইউর ওয়ে, না। এইরকম প্রতিবন্ধকতা আসবে, সমস্যা আসবে, এর মধ্যেই বড় হইতে হবে, না। তত বেশি ডিটারমিন্ড হইতে হবে। ডিটারমিনেশন খুব গুরুত্বপূর্ণ, না। সফলতা অর্জনের জন্য ডিটারমিনেশন খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা দল 2000 সালে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে গেল, এবং তারা এই কাইন্ড অফ 3টা প্রবলেম সলভ করে সবাই খুব খুশি। এর মধ্যে একজন, যার বাড়ি ফরিদপুর, যে প্রথম কম্পিউটার দেখেছে আমাদের ডিপার্টমেন্টের ছাত্র হওয়ার পরে, সে বলছে যে আমার তো 5 ঘন্টা এখানে কন্টেস্ট করার কথা, তোমরা সব তুলে নিয়ে চলে যাচ্ছ কেন, করতে হবে। ওরা বলে না, আর এই সময়ের মধ্যে আরেকটা পারা যাবে না, তাহলে উই শুড ট্রাই আওয়ার বেস্ট। ওই ছেলেটা একা আরেকটা প্রবলেম করে আমাদের দল 11th হইলো, এবং সেই 11th হওয়ার মানে হলো MIT আমাদের পিছনে, হার্ভার্ড আমাদের পিছনে, বার্কলের পিছনে, ক্যালটেক পিছনে, স্ট্যানফোর্ড পিছনে, সব নামি দামি ইউনিভার্সিটি আমাদের পিছনে। তোমরা এবার না বুঝে একটু হাততালি দাও। সব কিছু বুঝে করতে হবে না, ধীরে ধীরে সেটা হবে, তাই না। ধীরে ধীরে। ক্যান ইউ ইমাজিন যে সবাই আমাদের পিছনে ওই ছেলেটার জন্য। সে 4 ঘন্টা পর উঠতে চায়নি, বুঝলেন। আমি 5 ঘন্টার জন্য আসছি, 5 ঘন্টা করব। আমরা IIT কানপুরে এরকম প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে গেলাম, ওই ছেলের দল। তা আমাদের দল 2টা প্রবলেম সলভ করলো, ওই ছেলেটাও 2টা প্রবলেম সলভ করলো, এবং 2টা প্রবলেম সলভ করে আমরা চ্যাম্পিয়ন হলাম IIT কানপুরে। তার আগের বছর আমরা IIT কানপুরে গেছি, এটা মনে হয় 1999। ওইবার ভারতীয়রা মনে হয় বিশ্বসুন্দরী হয়েছিল। তো যেদিন বিশ্বসুন্দরী হয়েছিল, ওই দিন আমাদের প্রতিযোগিতার উদ্বোধনী দিন, না। তো সেখানে চিফ গেস্ট হিসেবে আসলেন IBM ইন্ডিয়ার কর্ণধার। উনি বললেন, আজ আমরা বিশ্বসুন্দরী হলাম, আগামীকাল প্রমাণ করব মেধায়ও আমরা শ্রেষ্ঠ, ঠিক আছে। তো প্রবলেম সেট তৈরি করছিলেন IIT কানপুরের অধ্যাপকগণ, এবং জাজিংও করছিলেন তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেল বুয়েট হলো চ্যাম্পিয়ন, ঢাকা ইউনিভার্সিটি হলো রানার্স আপ। আর পুরস্কার বিতরণী সভা হলো শোক সভা। ওরা আশ্চর্য হয়ে গেছে, কেমন যে এইটা কেমনে হইল আর কি। IIT কানপুরের ডাইরেক্টর প্রফেসর পদ্মানবন আমার সাথে হ্যান্ডশেক করে বলছে যে আমি তোমার সাথে পারবো না, সেকেন্ড টাইমে আর কি পারবো না। কেন? গতবার যখন তোমরা জিতলা, তখন আমি আমার টিচারদের বলছি বাংলাদেশে তো পড়ালেখায় কোনো সুনাম নাই, আমরা রাজনৈতিক হানাহানি নিয়ে আসি, বন্যা ইত্যাদি উল্টাপাল্টা জিনিস নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকে, আর ইন্ডিয়ান এডুকেশনের তো মোটামুটি সুনাম আছে। তোমরা এবার চেষ্টা করো। আমার টিচাররা সারা বছর চেষ্টা করছে,
তাও আমরা পারি নাই। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা শুধু বাংলাদেশের নাগরিক না, তোমরা বিশ্বেরও নাগরিক। কেমন এইম ইন লাইফ পাশ করার পর রবিতে জয়েন করবো না, এরকম খুদি খুদি এইম ইন লাইফ থাকা ঠিক না। না, এইম ইন লাইফ অনেক বড় হইতে হবে। দেখো আমাদের দেশে মানে এখন তো যাই হোক অনেক ভালো ছাত্রই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন শুরু হয়েছিল তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এটা হলো লজ্জার ব্যাপার না, এই কথাটা কেউ বলতে পারতো না। তার মানে বুদ্ধিশুদ্ধি কম, বাপের টাকা আছে এই জন্য এখানে পড়ে। এখন তার এইরকম না আসলে, তাই না? কিন্তু এক সময় ছিল, যেমন আমি যখন স্কুল কলেজের ছাত্র ছিলাম কেউ কিন্তু বলতো না আমি প্রাইভেট টিউটরের কাছে পড়ি, এটা লজ্জার ব্যাপার। মানে আমার আবার প্রাইভেট টিউটর লাগে, এটা কেমনে হয়? এখন তার তোমাদের ওই লজ্জার শরমের বালাই নেই, তাই না? ক্লিন আর কি, না কেমন ক্লিন আর কি। কিন্তু আবার সবাই এরকম ছিল না, আমরা কেউ কেউ যদি পড়তো সেটা কিন্তু প্রকাশ করতো না, কেমন এরকম একটা সময় ছিল। তা আমার মনে হয় যে তোমাদের এইম ইন লাইফ ছোটো হওয়া ঠিক না। আমি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, তোমরা জানো যে বিশেষ করে কম্পিউটার সায়েন্সে ধরো মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, তাই না, এই ধরনের অনেক দামি কোম্পানি আছে, গুগল, সে সমস্ত জায়গায় চাকরিতে বেতন অনেক বড় না, বিগ অ্যামাউন্ট। ধরো আমার ধারণা এখন 12-13 লক্ষ টাকার কম না প্রতি মাসে, অনেক বড় বেতন। এইটা কিন্তু শুধু বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা পায় না, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই চাকরিগুলো পায়। এর আগে বুয়েটের সবাই কিন্তু ওখানে যায় নাই, তাই না? এগুলো গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন। কেউ যদি বুয়েটে ভর্তি হইতে না পারো কখনো ভাববে না যে জীবনটার আর কোনো দাম নাই, না, এটা ভাবার কোনো কারণ নাই। সিলেটে একটা ইউনিভার্সিটি আছে, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সেখানের বেশ কয়েকজন গুগলে চাকরি পেয়েছে। হাজি দানেশের থেকে চাকরি পেয়েছে, মৌলানা ভাসানীর থেকে, যশোর থেকে, বরিশাল ইউনিভার্সিটি নতুন সেখান থেকে, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, ইউএসটিসি, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা এই নামি দামি চাকরিগুলো পাচ্ছে। এটার অর্থ হলো পড়ালেখা যেখানেই করো না কেন, বিষয়টা যদি তুমি খুব ভালো জানো, দেশে হয়তো তোমাকে পাত্তা দেবে না। তুমি যদি বলো তুমি বিইউবিটির থেকে পাস, ভাবতে পারো তত ভালো পড়ালেখা করো নাই। ইন্টারভিউতেও যদি উত্তর করতে পারো, হয়তো সিলেকশন বোর্ডে যারা আছে তারা মনে করবে যে ভুলে পারছো। বুয়েটের থেকে যদি ইন্টারভিউ দিতে যাও, যদি না পারো তাহলে বলবে ভয়ে পারে নাই, আসলে জানে। কেমন এটা দি ওয়ে আমরা আমাদের দেশে এগুলোকে বিবেচনা করি, তাই না? উন্নত দেশে ওদের তো কিছু আসে যায় না, ওরা তোমাকে চাকরি দিবে, তোমাকে $1 লক্ষ বেতন দিলে ওরা তোমার থেকে $2 লক্ষ উপার্জন করবে, তোমাকে ওরা টাকা হিসেবে দেখবে। যতদিন তুমি প্রডিউস করতে পারো ততদিন তোমার দাম আছে ওখানে প্রচুর। যে কোনো সময় চাকরি নট, এগুলো কিন্তু হচ্ছে হরহ এখানে। কেমন আমাদের আরও বড় স্কেলে পারতে হবে, সেইটা কিন্তু লক্ষ্যে থাকতে হবে। না, লক্ষ্য থাকবে ভালো কাজ করবে, এমন অনেক টাকা পয়সা উপার্জন করবে, দ্যার ইজ নাথিং ব্যাড। আমরা টাকা পয়সার দিকে আমরা খুবই দুর্বল, তাই না? আমাদের অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, অত্যন্ত ঘনবসতিপূর্ণ। মানে পৃথিবীর যে অ্যাভারেজ জনঘনত্ব, আমাদের জনঘনত্ব তার 24 গুণ বেশি, অনেক অনেক মানুষ। আমাদের পার্শ্ববর্তী দেশ সেটা হলো সবচেয়ে বেশি মানুষের দেশ, তাই না? কিন্তু ওদের পপুলেশন ডেন্সিটি হলো প্রতি স্কোয়ার কিলোমিটারে 400 জন, আর আমাদের হলো 1200 জন। চায়না জনবহুল দেশ, ওদের প্রতি বর্গ কিলোমিটার বাস করে মাত্র 150 জন, আমাদের 1200 মানুষ, তাই না? 1200 মানুষ, আমরা এটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি ম্যাটার হলো ব্রেইন। সেই ব্রেইন বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার 1200টা আছে, অন্য কোনো দেশে কিন্তু এত নেই। কিন্তু এই ব্রেন বাই ইটসেলফ সে তো আর দক্ষ হবে না, তাকে ট্রেন করতে হবে। আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব
তার কারণ কিন্তু আমাদের সুপিরিয়র ব্রেইন পাওয়ার, তাই না? অন্য কোনো কিছু না, কিন্তু আমাদের ঠ্যাংগুলো কি সীতাবাঘের মতো পাওয়ারফুল। উসাইন বোল্টকে যদি বলো জরাক্রান্ত সীতাবাঘের পাশে দৌড়াতে, তার না বিশ্বাস অবস্থা হবে, পারবে না সে, তাই না? আমাদের গায়ে হাতির মতো শক্তি নাই, ঠিক আছে? আমাদের শ্রেষ্ঠত্ব এখানে, কিন্তু মাথার দাম বাংলাদেশের সবচেয়ে কম। দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাকে আমরা একটা লোহার মেডাল দিই, সোনালি রং দেয়া। ভালো আচার বানাইতে পারো, 5 লক্ষ টাকা পুরস্কার। এটাতে আমরা বোঝাই দিতেছি যে আচার বানাবি না গবেষণা করবি। আচার বানানোই ভালো, তাই না? গবেষণার কি দরকার, আচার বানানো। অথচ দেখো আমাদের এই ছোট দেশ, আমরা যদি জ্ঞান বিজ্ঞানে দক্ষ না হই, আমরা সারভাইভই করতে পারবো না। আমাদের সারভাইভাল ইজ অ্যাট স্টেক, কেমন? সুতরাং তোমাদের এটা বুঝতে হবে। আশপাশে অনেক কিছু দেখবে, দেখো খুবই গুরুত্বপূর্ণ গুণ হলো বিনয়। বিনয় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা এখন ইয়াং না, অনেক কিছু তোমাদের করতে ইচ্ছা করবে, ঝাঁপায় পড়তে ইচ্ছা করবে, কিন্তু বিনয়টা কখনো বাদ দিও না। বিনয়টা খুবই খুবই প্রয়োজন। বৃক্ষ ফল ভরে নত হয়, উপরের দিকে তাকায় না, কিন্তু তাকায় নিচের দিকে। যত বেশি বিনয়ী তত নিচের দিকে তাকাবে। আমার এক ছাত্র আছে, সে জীবনেও কোনো পরীক্ষায় সেকেন্ড হয় নাই। চিন্তা করতে পারো, একটা ছেলে জীবনে কোনো পরীক্ষায় সে সেকেন্ড হয় নাই। তার সাথে কথা বললে তুমি কখনো টেরও পাবে না সে এত ভালো ছাত্র। এমনকি তোমরা তার হোম পেজ দেখতে পারো, সে হোম পেজে কোথায় লেখা এসে সে এসএসসিতে ফার্স্ট হয়েছে, ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট হয়েছে, না কোনো জায়গায় লেখা নেই। সে লিখছে সে পাস করছে, সে এত সালে এসএসসি পাস করছে, অত সালে এইচএসসি পাস করছে, অত সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে। কোনো জায়গায় লেখা নাই যে সে এত ভালো ছাত্র, তাই না? তো আমি জানি নানা কারণে তোমাদের পা নানা নৌকায় তোমরা রাখো। একটা ঠিক করতে হবে না যে আমি এটা করে ছাড়ব। এটা আসলে ইম্পসিবল না। মানুষ যদি চায় না, সাপও সময় মতো কামড়ায় না, তাই না? যদি তোমরা করতে চাও, ডেফিনেটলি করতে পারবা। টুমিনি বিষয় একটু ঝামেলা, যদিও আমরা জানি আমাদের আদার প্রায়োরিটিজ আছে, ভর্তি হতেই হবে। ও তোমাদের মধ্যে অনেকেই নাকি বিদেশে পড়তে চাও, সেটাও একটা ভালো অল্টারনেটিভ। এই যে আমরা যারা আমাদের ছাত্র যারা বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড করে, ওরা কিন্তু নামি দামি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়। কেমন? এবার যেমন সৌম্য নামে একটা ছেলে, সৌম্য গত বৎসর আলেকজান্ড্রিয়া থেকে গোল্ড মেডাল পেয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে, এবং তার পরপরই তার এমআইটিতে অ্যাডমিশন হয়ে গেল। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই ও ইংরেজি পারে কি না, ওকে খালি বলছে ইন্টারমিডিয়েটটা যাতে সে পাশ করে। কেমন? তাও তো এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেক ঝামেলা হলো না। আমার মনে হয় ও ইন্টারমিডিয়েট পাশও করতে পারবে না, চলে যাবে এর মধ্যে। এর আগে ফারহান, চাঁদপুরের একটা ছেলে। এটা একটা বেটার ওয়ে অফ ডুইং দিস থিংস। মানে বুয়েট হয়তো তোমাকে ভর্তি করবে না, কিন্তু এমআইটি ভর্তি করে নিয়ে যাবে, তাই না? আমাদের এই পথটাও কিন্তু দেখতে হবে, এটা এক্সপ্লোর করতে হবে, না? তা আমি কোনো অ্যাডমিশন টেস্ট ছাড়া দুনিয়ার সবচেয়ে নাম করা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, অনেক আনন্দের ব্যাপার না? এটা আমাদের দেশের মানুষ গর্ববোধ করবে, আমরা সবাই গর্ববোধ করব যে আমাদের দেশে তোমাদেরকে ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তি না করলেও বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয় সেটা করে। কেমন? এতে আমাদের অনেক সুনাম হয়। কিন্তু তোমরা যখনই খুব নামকরা ইউনিভার্সিটিতে যাবে, সাথে সাথে বাংলাদেশের সুনাম হবে। আমরা তো এখনও লার্জলি মুখস্থ করে পাস টাস করতে পারি, তাই না? জিপিএ পাসও পেতে পারি আর কি। ব্রেনটা কিন্তু মুখস্থ করার জন্য না, ব্রেনের অ্যানালাইটিক্যাল স্কিল অনেক বেশি। এখন সেটাকে যদি আমরা মুখস্থ কি বলে
গোডাউন হিসাবে ব্যবহার করি, তথ্যের গোডাউন, কেমন? তাহলে আমরা নিজেদেরকে ছোট করছি আর কি, তাই না? ব্রেন হলো অনেক পাওয়ারফুল একটা যন্ত্র। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সমৃদ্ধিতে, বিকাশে অনুশীলনী দরকার। আমরা পায়ের মাংসপেশি যদি সবল করতে চাই, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। হাত সবল করতে চাই, দেহ সবল করতে চাই, বোঝা টানতে হবে। কিন্তু যত প্র্যাকটিস করো, এই সামর্থ্য কিন্তু অনেক গুণে বাড়ানো সম্ভব হবে না। যেমন আমি নিশ্চিত উসাইন বোল্ট আমার 3 গুণ জোরে দৌড়াতে পারবে না, সের্গেই বুবকা আমার 3 গুণ উঁচুতে লাফাতে পারবে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার 3 গুণ বোঝা বহন করতে পারবে না, তাই না? কিন্তু একজন আলবার্ট আইনস্টাইন এমন একটা প্রবলেম সলভ করতে পারবে যে আমরা 17 কোটি মানুষ মিলে পারবো না, তাই না? এটা হলো ব্রেনের শ্রেষ্ঠত্ব। এবং ব্রেইন এত সামর্থ্য ব্রেনের কীভাবে বাড়বে? যত বেশি চিন্তা করবে, যত বেশি প্রবলেম সলভ করবে, মাথা তত ধারালো হবে, তত শক্তিশালী হবে। তোমরা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের সামর্থ্য যদি বৃদ্ধি নাও করতে পারো, মস্তিষ্কের সামর্থ্য বৃদ্ধি করাটা ঠিক হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে দেশ হিসাবে আমাদের টেকা দেয়, টিকতে পারব না আমরা। এ দেখো, জাপানের মতো একটা দেশ, এর মাটির নিচে কোনো প্রাকৃতিক সম্পদ নাই, তাই না? প্রাকৃতিক দুর্যোগ আছে প্রচুর, প্রাকৃতিক সম্পদ নাই। এটা বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে, তো লোহা লক্কর কিনে টন $1000 দিয়ে। তারপর ওদের যে প্রযুক্তিক দক্ষতা, সেটা ব্যবহার করে তারা ওখান থেকে ল্যাপটপ তৈরি করে, কম্পিউটার তৈরি করে, ক্যামেরা তৈরি করে, ওই সমস্ত দেশে বিক্রি করে যে দেশের থেকে কাঁচামাল আমদানি করছে। এবার টন $1000 না, কেজি $1000। তাহলে ভ্যালু এডিশনের পরিমাণটা দেখো না, ইনর্মাস অ্যামাউন্ট আর কি। এটা তোমরা যদি ভালো মোবাইল আবিষ্কার করতে পারো না, আমাদের বিদেশ থেকে কোনো মোবাইল কিনতে হবে না, আমাদের অর্থের সাশ্রয় হবে, তাই না? এটা পারতে হবে। কেমন? তোমরা যদি দেশকে এগিয়ে নিতে চাও, সবচেয়ে ভালো উপায় হলো জ্ঞান এবং দক্ষতা অর্জন করা। অবশ্যই সুনাগরিক হইতে হবে, এখানে কোনো ছাড় নাই, অবশ্যই সুনাগরিক হইতে হবে এবং জ্ঞান ও দক্ষতায় বলীয়ান হইতে হবে। আমাদের অনেক ছেলে মেয়ে যারা বিদেশে আছে, সুনামের সাথে আছে, ভালো কাজ করে, তারা বাঙালি, ইংরেজি হয়তো আমাদের মতো বলে, তার ব্রেনটা খুব ভালো। একটা ছেলে, ওর নাম হলো ডলার খুব ভালো ছেলে, গুগল ওয়াটারলুতে তখন চাকরি করতো। আমি ওয়াটারলুতে গেছি, আমি বলছি, ডলার আমি তোমার অফিসে যেতে চাই। ডলার আমাকে বলল, স্যার আমি তো সকালে অফিসে যাই না। একটা বাঙালি ছেলে, সে সকালে অফিসে যায় না। কত স্মার্ট হইতে পারে, তার অফিস তাকে বাতিল করে দেয়, তাকে চাকরি, তাকে যে কাজ দেয় সে করে ফেলে, তাই না? তাকে যদি কোনো মিটিংয়ে থাকতে হয়, মিটিংটা বিকালে করে, সকালে করে না, কারণ ডলার তখন থাকবে না। সে এত যোগ্য মানুষ। ডলারকে আমি একদিন বললাম, ডলার হল বিএসসি ইঞ্জিনিয়ার, তার ওয়াইফের পড়ালেখা কত দূর হইতে পারে কি অনুমান করতে পারো? তার ওয়াইফ হলো পিএইচডি ডিগ্রিধারী। আমি ডলারকে বললাম, ডলার ওই মেয়েটার কথা বিবেচনা করে একটা মাস্টার্স ডিগ্রি করো। ডলার বলে, স্যার ওকে জিজ্ঞেস করেন আমার আর পড়ালেখার দরকার আছে কিনা। ওই মেয়ে বলে, ওর আর পড়ালেখার দরকার নাই, এমনি ওর যে পরিমাণ বুদ্ধি, আর বুদ্ধির দরকার নাই। তাহলে দেখো, ইট ইজ এ লট অফ ফান, বুঝলেন? বাংলাদেশের মানুষ হয়ে বিদেশে এইরকম সবাই তোমাকে বড় দৃষ্টিতে দেখবে না, এটা একটা দামি জিনিস তো, তাই না? উই মাস্ট ডু ইট, না? এইটা করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। এই যে মানব সভ্যতা, তাকেও তো অগ্রসর করতে হবে, সেখানেও তোমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে। শুধু নিজেকে না, মানব সভ্যতাকেও এগিয়ে নিতে হবে। আমাদের দেশে এই বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড, মস্তিষ্কের কর্মকাণ্ডকে কখনো দামই দিলাম না।
আমাদের নিয়াজ মোর্শেদ আশপাশের 18-19টা দেশের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার। আমরা টেরি পাইলাম না, তাকে কোনো আগায় দিলাম না, কিছু করলাম না। তার অনেক পরে বিশ্বনাথ আনন্দ গ্র্যান্ড মাস্টার হলো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো 5 বার। এখন মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে দুটোই ইন্ডিয়ান। আমরা দেশে সবাই মিলে যদি করতে নাও পারি, তোমাদের নিজেদের দৃঢ় হইতে হবে যে আমার জীবনকেও যদি প্রস্ফুটিত করতে চাই যথাযোগ্যভাবে, সেটা আমি করব, আমার দেশে যাই থাকুক না থাকুক। যারা তোমরা বাহিরে বিভিন্ন দেশে যেতে চাও, সেই সুযোগে কিন্তু আছে আমার ধারণা, না? অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে কী কী পরীক্ষা দিতে হয়, তার জন্য অনেক আগের থেকে সেই প্রস্তুতিটা দরকার। হঠাৎ করে কিন্তু এটা করা যায় না, না? অনেক আগের থেকে সেই প্রস্তুতি নিতে হয়। বিভিন্ন নৌকায় পাড়া দিও না, পা দিয়ে লাভ নেই আর কি, বললাম, ওয়েস্টেজ অফ টাইম। বরং খুব ডিটারমিন্ড, আমি এটা করব, এটা করেই ছাড়ব। যে সময় আছে এই সময়টা নিশ্চয়ই কম না। ইফ ইউ ওয়ার্ক ভেরি হার্ড ইউ ক্যান রিচ দেয়ার। আমার এক ছাত্রের কথা বললাম, মাত্র এক জায়গায় সে পরীক্ষা দিয়েছে এবং তারই ছিল বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হবে। নট দ্যাট বুয়েটে ভর্তি হবে, বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট, অ্যান্ড হি মেড ইট, তাই না? কি পরিমাণ ডিটারমিন মানুষ, তাই না? এই ডিটারমিনেশনটা দরকার। ডিটারমিনেশন ছাড়া জীবনে আসলে উন্নতি করা যায় না। তোমরা যদি টেনিস খেলা দেখো, এই চ্যাম্পিয়নের কাছ থেকে লাস্ট পয়েন্টটা নেওয়া যায় না, কীভাবে সে ঠেকায় রাখে, না? দ্যাট ইজ ওয়াই হি ইজ চ্যাম্পিয়ন, তাই না? এইরকম একটা চরিত্র তৈরি করতে হবে, ডিটারমিন্ড চরিত্র, না? যে তুমি করবা, অবশ্যই করবা আর কি। এমনি আমরা ধরো তোমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষার নম্বর কম দিই, তোমাদেরকে ডিসহার্টেন করি, কখনো সেটা হবে না, কিন্তু কখনো হবে না। কারণ আমরা যথেষ্ট সময় দিতে পারি না। তোমাদের যে বুদ্ধিমত্তা, জ্ঞান, দক্ষতা, তার যথাযথ পরিমাপ আমরা করতে পারি না। শুধু আমরা না, উন্নত দেশেও কিন্তু পারে না। তোমার পড়ে দেখো ইন্টারনেটে যে নিউটন ছোটোবেলায় পড়ালেখায় যে দারুণ ভালো ছিল, এর কোনো প্রমাণ নেই, অ্যাবসলিউটলি কোনো প্রমাণ নেই। তার মানে তার টিচাররাও কিন্তু তাকে ধরতে পারে নাই, তার বুদ্ধিমত্তা বুঝতে পারে নাই। একই কথা প্রযোজ্য আলবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে। সেও যে খুব ভালো ছাত্র ছিল তারও বিশেষ কোনো প্রমাণ নাই। কিন্তু প্রকৃতপক্ষে ছোটোবেলায় আলবার্ট আইনস্টাইনের এক টিচার তার মায়ের কাছে একটা চিঠি দিছে, বলছে তুমি এটা তোমার মাকে এই চিঠিটা দিবা। তো মাকে দেওয়ার পরে আইনস্টাইনেরই আমার টিচার কী লিখলো, তো মা বললেন যে তোমার টিচার লিখছে তুমি মহামেধাবী মানুষ ইত্যাদি, এগুলো বলে টলে আইনস্টাইন মোটামুটি সন্তুষ্ট হয়েছে। উনি মৃত্যুসজ্জায় প্রিন্সটনে, তখন ওই রকম একটা সুটকেসের থেকে একটা কাগজ উনি বার করলেন। সেই কাগজ হলো ওই চিঠি, টিচার চিঠি লিখছিল। টিচার আইনস্টাইনের মাকে লিখছে, তোমার এই ছেলে দিয়ে পড়ালেখা হবে না। মা বিশ্বাস করেন নাই। কেমন? তা আমরা কিন্তু এই টাইপের আর কি। তো তোমাদের মাথায় আমরা মাঝে মধ্যে ঠান্ডা পানি ঢালি, তবে তোমরা কখনো ডিসহার্টেন্ড হইবা না, না? হতাশাগ্রস্ত হবে না। বরং কেউ যদি তোমরা জীবনেও কাউকে আন্ডার এস্টিমেট করবে না, কখনো না। কেউ যদি তোমাদের আন্ডার এস্টিমেট করে তাহলে টের পাইয়ে দিতে হবে, এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, না? আমার স্যার আমাকে মনে করছে আমি অঙ্কে খারাপ, আমি দেখাই দেব, না? আমার এক ছাত্র খুবই মেধাবী, অসম্ভব মেধাবী, তার এইম ইন লাইফ ছিল সে এমআইটিতে ভর্তি হবে। ভেরি আনফর্চুনেটলি এমআইটি কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নাই। তার মনটা খুব খারাপ, কোনোভাবেই তাকে আমি আপ করতে পারছি না। একজন দামি মানুষের কাছে নিয়ে গেলাম। সে বলল, সৈকত তোমার মনটা খারাপ কেন? সৈকত বলে, স্যার আমার তো এমআইটিতে ভর্তি হওয়ার খুব আগ্রহ ছিল ছাত্র হিসাবে, আমাকে তো ভর্তি করলো না। উনি আবার তখন বললেন, ঠিক আছে তুমি তাহলে এমআইটিতে টিচার হইও। আমি জীবনে ওই কথাটা বলতে পারতাম না, এমআইটিতে ছাত্র হইতে পারলাম না, টিচার হব। আমাদের সৈকত এমআইটিতে প্রফেসর হয়েছে। এই রকম হইতে হবে। মানুষ তোমাকে যেখানেই দুর্বল মনে করবে,
যেখানে তোমাকে ছোট মনে করবে ওইখানে একটা পয়েন্ট, ইউ মাস্ট প্রুভ ইয়ারসেলফ। মেঘনাথ সাহার আবার আর একটা কথা বলি যেগুলো তোমরা পছন্দ করবো। মেঘনাথ সাহা বিয়ে করবে, ভালো ছাত্র, টিচার হয়েছে কলকাতা ইউনিভার্সিটির না। তো একটা বিয়ে ঠিক হইল, তো মেয়ের ঠাকমা সে বলল যে আমার নাতনিকে জলে ভাসাইয়া দিলাম। এটার মানে এত একটা গরিব ছেলের কাছে বিয়ে দিল না, যে খাওয়াইতেও পারবে না, ঠিকঠাক মতো রাখতে পারবে না, এরকম একটা কথা। অ্যান্ড মেঘনাথ সাহা ওভারহার্ড এই কথাটা। উনি ওনার ইউনিভার্সিটি বদলাইয়া এলাহাবাদ ইউনিভার্সিটির টিচার হয়েছে, ওইখানে সুরম্য অট্টালিকা গড়ছে, ওই যে ওই ইয়েকে দেখানোর জন্য, ঠাকমাকে দেখানোর জন্য। সে এত ছোট না, তার কিন্তু সুরম্য অট্টালিকার কোনো প্রয়োজন ছিল না। সে বিজ্ঞানী মানুষ, তাই না, খুব দামি মানুষ। অনেকবারই তার নাম নোবেল পুরস্কার পাওয়ার জন্য ইয়েতে তালিকা ছিল আর কি। উনি প্রমাণ করছেন না, ইউ শুড নেভার আন্ডার এস্টিমেট এনিবডি। ইফ সামবডি ডাজ ইট ইউ মাস্ট ডিসপ্রুভ হিম। কেমন? যখনই মনে হবে আপাত একটা ব্যর্থতা, সেটাকে সাফল্যে কনভার্ট করতে হবে। অনেক অনেক মানুষ করছে, তোমরাও পারবা। তোমরা যে তোমাদের জীবন যাপন করো, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তোমাদেরকে করতে হয়, টাকা পয়সার অভাব, যাতায়াতে ঝামেলা না, এগুলো তোমরা পার হয়ে আসো। ইট গিভস ইউ এ লট অফ উইল পাওয়ার, সেটাকে ব্যবহার করতে হবে শুধু নিজের জীবনকে পরিবর্তন করার জন্য না, আমাদের সমাজে পরিবর্তন আনার জন্য, আমাদের দেশ যাতে খুব মাথা উঁচু করে দাঁড়াতে পারে বিশ্বসভায়, সেটা তোমাদের করতে হবে। আমরা আমাদের সময় অনেক অনেক কিছু পারি নাই। আমি জানি তোমাদের মধ্যে অনেক অনেক প্রাণ শক্তি আছে, সেটাকে তোমরা ব্যবহার করে নিজের জীবন তৈরি করবে, আমাদের দেশের জন্য অনেক অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। ফাইনালি আমি এখানে একটু শেষ করি তোমাদের একটা প্রবলেম দিয়ে। আমি নিশ্চিত তোমরা এই প্রবলেমের সলিউশন করতে পারবে না, বুঝলাম? ঠিক আছে, মনোযোগের সঙ্গে শোনো। 3 জন দার্শনিক অনেক তর্কাতর্কি করে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। একজন ক্লাউন ওই পথে যাচ্ছিল, তার কাছে প্রচুর রং ছিল। সে সেই রং দিয়ে প্রত্যেকের মুখমণ্ডলী রাঙাই চলে গেছে। তারপরে এই 3 জন একসঙ্গে উঠে ওই তাকায় হাসাহাসি করতেছে। কেমন? অনেকক্ষণ হাসাহাসি করার পরে একজন ভাবল, আমার মুখ তো রাঙানো। সে তখন একটু বিষণ্ণ হইল আর কি। সে কেমনে টের পেল যে তার মুখটাও রাঙানো? বুঝাইতে পারলাম? 3 জন ঘুমাচ্ছিল, তাদের মুখমণ্ডলী রাঙিয়ে দেওয়া হয়েছে। তারপর তারা একসঙ্গে উঠছে, 3 জন মুখোমুখি, এবং প্রত্যেকে হাসাহাসি করছে। মানে হাসাহাসি করছে অন্যের মুখমণ্ডলী রাঙানো। এই জন্য অনেকক্ষণ পরে এদের মধ্যে একজন বুঝতে পারছে তার মুখমণ্ডলী তো রাঙানো। সে কেমনে বুঝতে পারলো তার মুখমণ্ডলী রাঙানো? এখন 3 জনকে হাসার জন্য তো 2টা রাঙানো মুখই যথেষ্ট, 3টার তার প্রয়োজন নেই নাকি? না, তো 3 জনের মধ্যে 2 জনের মুখ যদি রাঙানো থাকে তাহলে 3 জনই তো হাসতে পারবে। তাহলে আচ্ছা, এগুলো হলো লজিক। তোমরা এই লজিকের অনেক প্রবলেম আছে, এগুলো তোমাদের করা উচিত শার্প করার জন্য, ব্রেন শার্প করার জন্য। কেমন? এই যেমন আমি তোমাদের বললাম তোমরা পারবা না, কেন বললাম জানো? আমি গত 15 বছর এই প্রবলেম বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে দেই, কেউ এগুলো পারে না। আমাকে নতুন একটা প্রবলেম আবিষ্কার করতে হয় না, কারণ এইগুলোই চালাই আমি।
আগামী বছরে যারা আসবে তাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করবে, তারাও পারবে না। কেমন না, এর থেকে একটা পরিবর্তন আনতে হবে, ব্রেইনকে শার্পার করতে হবে। ব্রেইনের এক্সারসাইজ হলো সলভিং প্রবলেমস। যত বেশি প্রবলেম সলভ করবা ব্রেইন তত পাওয়ারফুল হবে। জাস্ট আর একটা গল্প করে শেষ আর কি। গল্পটা হলে যারা নাকি বিদেশে যায় অলিম্পিয়াড করতে, আমার বাসায় ওরা কয়েকদিন কাটায় না, এবং আমি খুবই ইমপ্রেসড, এত ছোট ছোট মানুষ, কত বুদ্ধি তাদের। একটা ছেলে বগুড়া বাড়ি, রাত 2:30টায় সে দেখি পায়চারি করছে। তো আমার মনে হলো যে ছেলেটা নিশ্চয়ই কখনো বাবা মা ছাড়া থাকে নাই, মনটা খারাপ হয়েছে, তাদের নাই। আমি জিজ্ঞেস করলাম, তোমার প্রবলেম কি? সে বললো, স্যার আমি একটা প্রোগ্রাম তো সাবমিট করছি, সলিউশন, টাইম লিমিট এক্সিডেড হয়েছে। এখন ওরা যে প্রবলেম করে ওগুলো তো আমিও পারি না, আমি তো চেষ্টা করি না ওগুলো। তাও আমি জিজ্ঞেস করলাম, তো প্রবলেমটা কি? সে বললো একটা গ্রাফের প্রবলেম। তো তার বছর দশেক আগে একটা মানে রিসার্চ পেপারে তার একটা ভালো অ্যালগোরিদম আমি দেখছিলাম, মানে ওর থেকে ভালো আর সম্ভব না। আমি তখন ওই ছেলেটাকে বিজ্ঞের মতো বললাম, আরে এটা কোনো ব্যাপারই না, তুমি এই অ্যালগোরিদম ব্যবহার করো, এটা হয়ে যাবে। ওই ছেলে আমাকে বলে, স্যার ওই অ্যালগোরিদমও ব্যবহার করছি, হচ্ছে না। ওর বয়সে ইংরেজি ভাষায় আমি একটা আর্টিকেল পড়ে বুঝবো সেই সক্ষমতা আমার ছিল না। তো ওই ছেলেটা শুধু বোঝে নাই, এটাকে সে প্রোগ্রাম লিখতে পারছে, তার মানে কীরকম, তাই না? তখন মনে হলো ওর বাড়ি বগুড়া হইলে কী হবে, যে খুঁজে সে পায়। তোমরা খুঁজো, কেমন, তোমরা খুঁজবে। এখন এই যে চ্যাট জিপিটির আমলে এটা মনে রাখতে হবে, চ্যাট জিপিটি দিয়ে সলিউশন বের করে খুব লাভ হবে না, ব্রেনের এক্সারসাইজ তো করতে পারতে হবে। আমার একজন অত্যন্ত দামি সহকর্মীর ছেলে, সে খুব দামি ছাত্র, নটরডেমের ক্লাব অ্যাক্টিভিটিস করে। তো সে একটা অঙ্ক করছিল, আমার সহকর্মী মসজিদে নামাজ পড়ে এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই অঙ্কটা করতে পারছো? ওই ছেলে বলে, আমি আমার সময় অপচয় করব না, এটা আমার টিউটর করে দিবে। হবে না, টিউটর করে দিলে হবে না, তাই না? তাহলে সব অঙ্কই টিউটরকে করে দিতে হবে, নিজে কিছু করা যাবে না। নিজেকে করতে হবে, চ্যাট জিপিটি টু ইয়োর অ্যাডভান্টেজ ব্যবহার করবা। চ্যাট জিপিটি দিয়ে প্রবলেম সলভ করলে হবে না, কিন্তু না, তোমার ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হবে না। সুতরাং টেকনোলজিকে টু ইয়োর বেনিফিট ব্যবহার করতে হবে, টেকনোলজি যাতে তোমাকে ব্যবহার না করে। ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেললাম, তোমাদের 2-1টা প্রশ্ন থাকলে আমি নিতে পারি। জি জি, ও তাহলে তো প্রশ্নটা করে উত্তরটা দিলেই ভালো হইতো, তাই না, নাকি? এইটা হলো পলায়ন পর মনোবৃত্তি। আমি প্রবলেমটা শুনব এবং যতক্ষণ করতে না পারি ততক্ষণ বসে থাকব। আমি আমার ছোটবেলায় এটা করছি, একটা প্রবলেম পারি না, একটা অঙ্ক পারি নাই, 7 দিন ক্লাস বাদ, ওইটা করতে হবে। দিস ইজ এ ক্যারেক্টার, বুঝলে না? আমাদের যাতে এই ক্যারেক্টারটা থাকে, আমার সামনে একটা প্রবলেম থাকলে ওটা আমি করে ছাড়ব, তার আগে অন্য কোনো কথা নেই আর কি। প্রশ্ন শোনার পরে আবার ওটার উত্তরও যদি তুমি চাও, তাহলে তোমার মাথা তো ভালো হওয়ার কোনো সুযোগ রইল না। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, যদিও আমি জানি তোমরা পারবা না। লাভ কি? ওই যে ভাববা, সিনাপটিক কানেকশন বাড়বে, ইউ উইল বি মোর ইন্টেলিজেন্ট। না, প্রবলেমটা সলভ করতে না পারলেও কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ, অনেক বেশি কথা বলে ফেললাম, তাই না? 1 ঘন্টার বেশি বললাম 30 মিনিটের মধ্যে। তো আমি আশা করি ইউ উইল হ্যাভ এ ভেরি গুড লাইফ। না, নিজে নিয়ন্ত্রণ করবা, তোমার লাইফটা নিজে নিয়ন্ত্রণ করবা, মানে পানার মতো ভেসে না। আই ডিটারমিন মাই কোর্স অফ লাইফ, অন্য কেউ ডিটারমিন করবে, আমি করব না। আমি যা হইতে চাই আমি ওইটা হব, কেমন? অন্য যাতে তোমাদের কোর্স, লাইফের কোর্স ডিটারমিন না করে, নিজে করা। এর মধ্যে অনেক অনেক আনন্দ আছে। আই ক্যান ডু থিংস।